একটা ফাইল আছে, সাধারণ কোনো ফাইল নয়, এমন একটি ফাইল যা যদি সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাহলে শুধু একজন মানুষ না, ধসে পড়তে পারে রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক ক্ষমতার পুরো ভারসাম্য। এই ফাইলের পাতায় পাতায় লেখা আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু নাম, রাষ্ট্রপতি, রাজ পরিবার, বিলিয়নিয়র, ব্যবসায়ী এবং টেলিভিশনের সেই মুখগুলো যাদেরকে আমরা প্রতিদিন সম্মানের চোখে দেখি। এই তালিকায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স এডওয়ার্ড, বিল গেটস, ইলন মাস্ক এবং আরও অনেকে, যাদের প্রভাব একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু এই নামগুলোর আড়ালে লুকিয়ে আছে একটি অন্ধকার দুনিয়া, যেখানে ক্ষমতা কেনা হয় দুর্বলতা দিয়ে, যেখানে সম্পর্ক তৈরি করা হয় হানি ট্র্যাপ দিয়ে, আর নিয়ন্ত্রণ বজায় রাখা হয় গোপন ভিডিও আর ব্ল্যাকমেলের মাধ্যমে। এই গল্প একজন মানুষের, একজন এমন মানুষ যার কোনো বড় ব্যবসা ছিল না, যার বাসস্থান ছিল না, কিন্তু তার ব্যক্তিগত দ্বীপে নামতো একের পর এক প্রাইভেট জেট, যেখানে যেত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা। আর সেই মানুষটাকে শেষ পর্যন্ত রাখা হয়েছিল আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগারে, কিন্তু সেখানেই সে মারা যায়। ক্যামেরা বন্ধ ছিল, গার্ড ঘুমিয়েছিল, ফুটেজ উধাও, আর প্রশ্নের পাহাড়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা শুধু একজন অপরাধের গল্প বলবো না, আমরা খুঁজবো সেই ফাইলগুলো যেগুলো আজও তালাবদ্ধ, যেগুলোকে বলা হয় দ্য এপিস্টিন ফাইল। এই সত্যতা জানার পর আপনি আর আগের মতো পৃথিবীকে দেখতে পারবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1953 সালের 20 জানুয়ারি ব্রুকলিন, নিউ ইয়র্ক, এই শহরের এক সাধারণ পাড়ায় জন্ম নেয় একটি ছেলে, নাম জেফ্রি এপস্টিন। তার বাবা ছিল মধ্যবিত্ত, না খুব দরিদ্র না খুব সচ্ছল। বাবা ছিলেন একজন ইলেকট্রিশিয়ান, দিনমজুরের মতো কাজ করত। মা ছিলেন গৃহিণী, সংসার আর সন্তান সামলাতেই তার জীবন কেটে যেত। ব্রুকলিনের ছোট একটি অ্যাপার্টমেন্ট, সীমিত আয়, কঠোর শৃঙ্খলা, এই পরিবেশে বড় হতে হয়েছে জেফ্রিকে। শৈশব থেকে সে বুঝে যায় এই পৃথিবী ন্যায় বিচারের জায়গা নয়, এটা নিয়ন্ত্রণের খেলা। যার হাতে ক্ষমতা সে নিয়ম লেখে। জেফ্রি ছোট থেকেই লক্ষ্য করে মানুষের আচরণ, কে কাকে ভয় পায়, কে কার সামনে নত হয়, কে কি লুকাতে চায়। এই পর্যবেক্ষণ তার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল। পড়াশোনায় জেফ্রি ছিল মেধাবী, বিশেষ করে গণিত আর বিজ্ঞানে। স্কুলে সে খুব বেশি বন্ধুবান্ধব তৈরি করেনি, সে ছিল নীরব কিন্তু সবকিছু খেয়াল করত। অনেকে পরে বলেছে জেফ্রি কথা কম বলতো, কিন্তু চোখ দিয়ে মানুষ পড়ত। এই সময় তার মধ্যে তৈরি হয় এক ধরনের শ্রেষ্ঠত্ববোধ। সে বিশ্বাস করতে শুরু করে সে অন্যদের থেকে আলাদা। লেখাপড়া শেষ করে জেফ্রি শিক্ষকতা শুরু করে একটি ছোট স্কুলে। সে ছাত্রদের পড়াতো গণিত ও বিজ্ঞান। বাইরে থেকে দেখে মনে হতো একজন সাধারণ শিক্ষক, কিন্তু বাস্তবে এই সময়টাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং পিরিয়ড। কারণ এখানে সে শিখেছে কিভাবে মানুষের উপর প্রভাব ফেলতে হয়, কিভাবে কথা দিয়ে বিশ্বাস অর্জন করতে হয়, কিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু শিক্ষকতার জীবন তার কাছে যথেষ্ট ছিল না। সে ক্লাসরুমে দাঁড়িয়ে বুঝে যায় ক্ষমতা এখানে নেই, ক্ষমতা আছে টাকার কাছে, ক্ষমতা আছে প্রভাবের কাছে। এবং তখনই তার চোখ ঘুরে যায় ফাইন্যান্সের দিকে। শিক্ষকতার দিনগুলো শেষ হবার পর জেফ্রি লক্ষ্য করলো পাঠদানের দ্বারা সে যা শিখেছে সেটি ফাইন্যান্সে ব্যবহার করলে সে অর্থ এবং প্রভাব দুইটাই অর্জন করতে পারবে। ছোট একটি ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করা শুরু করলো, ক্লায়েন্টদের অর্থ ব্যবস্থাপনা করত। প্রথমে কেউ তাকে বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু জেফ্রির পদ্ধতি ছিল ভিন্ন। সে মানুষের মন বুঝতে পারত, কার দুর্বলতা কোথায়, কার লোভ কোথায়, সেটি ধরার ক্ষমতা ছিল তার ভিতরে। এর সঙ্গে ছিল বুদ্ধিমত্তা এবং কৌশল। অল্প সময় সে নিজের ক্লায়েন্টদের আস্থা জিতে নেয়। মানুষ শুধু তার অর্থ উপার্জনের জন্য না, বরং সামাজিক অভাব এবং শক্তি অর্জনের জন্য তার কাছে আসে। এখানেই তার প্রকৃত ক্ষমতার পরীক্ষা শুরু হয়। জেফ্রি হঠাৎ করে বিলিয়নিয়ারদের নেটওয়ার্কে প্রবেশ করে। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স এডওয়ার্ড, বিল গেটস, ইলন মাস্ক, প্রায় সবাই তার সংযোগে আসে। প্রশ্ন হলো, কোন ভয়ঙ্কর কৌশলে একজন শিক্ষক হঠাৎ করে রাতারাতি হয়ে ওঠে এক প্রভাবশালী ব্যক্তির সংযোগ কেন্দ্র? উত্তরটা হলো নেটওয়ার্ক, তথ্য এবং লোভ। জেফ্রি কেবল অর্থ উপার্জন করছিল না, সে তৈরি করছিল এক বিশাল সামাজিক ও রাজনৈতিক নেটওয়ার্ক। প্রভাবশালী ব্যক্তিদের দুর্বলতা ধরে হানি ট্র্যাপ ব্যবহার করত, গোপনে ভিডিও রেকর্ড করত, তারপর সেই তথ্য দিয়ে ভবিষ্যতে ব্ল্যাকমেল তৈরি হতো। ক্যারিবিয়ানে তার নিজস্ব একটি দ্বীপ ছিল, লিটল সেন্ট জেমস, যেখানে ব্যক্তিগত জেট অবতরণ করত। বিলিয়নিয়াররা আসে, কিন্তু কে আসে তারা জানত না। তাদের বিরুদ্ধে হয়তো গোপন নথি বা ভিডিও তৈরি হচ্ছিল।
এখানেই এপিস্টিনের সত্যিকারের অন্ধকার অধ্যায় শুরু হয়। যুবক ও কিশোরী মেয়েদের এখানে নিয়ে আসা হতো, যেখানে তাদের উপর যৌন নিপীড়ন হতো এবং সেই তথ্য ব্যবহার করা হতো শক্তিশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণের জন্য। 2005 সালে প্রথমবার এই ঘটনা প্রকাশ পায়। অপরাধী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণ এবং পাচার। কিন্তু শক্তিশালী নেটওয়ার্কের কারণে 2008 সালে মাত্র 13 মাসের হালকা সাজা পায়। মার্কিন বিচার ব্যবস্থায় সে কারসাজি করে। যত বেশি ঘটনা প্রকাশ পায় তত বেশি অন্ধকার এবং ষড়যন্ত্র বেরিয়ে আসে। 2019 সালে মামলা প্রক্রিয়া চলাকালীন নিউ ইয়র্কের কারাগারে তার মরদেহ পাওয়া যায়। সরকারি রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা। কিন্তু এখানে আসে প্রশ্ন, সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ ছিল? যেসব ফুটেজ আদালতে দেখানো হয়েছিল সেখান থেকে 1 মিনিট ফুটেজ হারিয়ে গেছে। একাধিক ফরেনসিক বিশেষজ্ঞরা মনে করেন এটা আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। শুধু এতটুকুই নয়, অনেকেই মনে করেন এপিস্টিনকে হত্যা করা হয়েছে কারণ সে জানতো এমন সব তথ্য যা প্রেসিডেন্ট, রাজ পরিবার ও বিলিয়নিয়ারদের জন্য বিপজ্জনক। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদরা মনে করেন এপিস্টিনের কার্যক্রমের পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এপিস্টিনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থাকে বারবার ফাঁকি দেওয়ার ক্ষমতা মোসাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমেরিকার রাজনীতিতে ইসরায়েলের প্রভাব এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের উপর নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার জন্য হানি ট্র্যাপ ব্যবহার হয়েছে। সত্যিকার অর্থে আমেরিকার রাজনীতিবিদরা যতটা না আমেরিকা নিয়ে দায়বদ্ধ, তার চেয়ে অনেক বেশি ইসরায়েলের পক্ষে কাজ করে। ইসরায়েল যা বলে আমেরিকা তাই করে। ইসরায়েল যে চুক্তি করতে বলে আমেরিকা সেই চুক্তি করে। ইসরায়েল যে চুক্তি ভঙ্গ করতে বলে আমেরিকা সেই চুক্তি ভঙ্গ করে। জেফ্রি এপস্টিনের গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্প কোনো একক মানুষের ছিল না। এটা ছিল একটি সিস্টেমের গল্প, একটি নেটওয়ার্কের গল্প, যেখানে ক্ষমতা, অর্থ আর প্রভাব ধীরে ধীরে নৈতিকতাকে গ্রাস করে ফেলে। এপস্টিন মারা গেছে, কিন্তু প্রশ্নগুলো আজও বেঁচে আছে। যারা তার দ্বীপে গিয়েছিল তারা কি সবাই নির্দোষ? যাদের নাম এই ফাইলগুলোতে রয়েছে তারা কি কখনো সত্যিকার বিচারের মুখোমুখি হবে? এই কাহিনী আমাদের শেখায় অন্ধভাবে কাউকে সম্মান করা বিপজ্জনক, কারণ ক্ষমতার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার, ধন, প্রভাব আর সংযোগ। একজন মানুষকে কতটা অদৃশ্য করে দিতে পারে জেফ্রি এপস্টিন তার জীবন্ত উদাহরণ। তার মৃত্যু হয়তো একটা অধ্যায় শেষ, কিন্তু দ্য এপস্টিন ফাইল আজও তালাবদ্ধ রয়েছে। আর যতদিন এই ফাইলগুলো বদ্ধ থাকবে ততদিন প্রশ্ন থাকবে, কে কাকে রক্ষা করছে আর কিসের বিনিময়ে। এই ডকুমেন্টারি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, এটা শুধু আপনার প্রশ্ন করার সাহস দেয়। কারণ ইতিহাস সবসময় বলে, যে সমাজ প্রশ্ন করা বন্ধ করে দেয় সে সমাজই একদিন অন্ধকারকে স্বাভাবিক করে ফেলে। আপনি কি মনে করেন এপস্টিন কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি সে জানতো এমন কিছু সত্য যা কখনো প্রকাশ পাওয়া উচিত ছিল না? আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন। আল্লাহ হাফেজ।